নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প পয় দেহ, কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প পয় দেহ। গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। হাত দুটোকে ঘষতে ঘষতে নিজের বুকের ভীষণ কাছে এগিয়ে নিয়ে আসে শঙ্খদ্বীপ। একটা উত্তেজনা বয়ে চলেছে সমস্ত শরীর জুড়ে। গরমের মধ্যে একেবারে গরম গরম বলেই টেবিলের ওপরে সাজিয়ে রাখা সুসজ্জিত কম্বো খাবারের প্যাকের ওপরে ঝাঁপিয়ে পড়ে। আজকে শঙ্খদ্বীপ আর ওর দুই বন্ধু সমীরণ আর শিবম একসাথে এসেছে একটা হোটেলে নৈশ ভোজের জন্যে। 3 জনের মধ্যে 2 জন বিবাহিত আর একজন আমরণ সিঙ্গেল। বাকি 2 বন্ধু এই কারণে সমীরণকে রীতিমতো টিপ্পনি কাটে। বলে, শোন, বিয়ের সময় সস্ত্রীক নিমন্ত্রণ করবি, যদি বউ সমেত নিমন্ত্রণ না করিস তাহলে কিন্তু যাব না। কেন রে? আরে বাবা, আমাদের বাচ্চাগুলোকে নিয়ে তোকে তো জেঠু বলাতে হবে তোর বউয়ের সামনে। সবাইকে বোঝাতে হবে না তুই আমাদের থেকে বয়সে বড়, বুড়ো ভাম, এখনো বিয়ে হলো না। এইভাবেই খ্যাপায় ওরা। সমীরণ ঠাট্টা চলে হেসে ফেলে। আজকে এই হোটেলে খাওয়াতে নিয়ে এসেছে শিবম। 2500 টাকার কম্বো প্যাক। এদের 2 বন্ধুর মধ্যে সব থেকে বেশি যে অর্থ অপব্যয় করে তার মধ্যে শিবম অন্যতম। সমীরণ তেলের ব্যবসা করে আর শঙ্খদ্বীপের মোটামুটি চলে তার তাঁতের ব্যবসা। এখনকার মেয়েরা খুব একটা বাড়িতে শাড়ি পরে না, এই কারণেই ব্যবসাও অনেকটা মার খেয়েছে। আমার মনে হয় বাড়িতে বলে আসলে ভালো হতো। কথাটা বলে ওঠে শঙ্খদ্বীপ। শিবম আর সমীরণ ওর দিকে তাকিয়ে বলে, তুই এত ভয় পাস? আরে ভয় না, বিশ্বাস, বুঝলি? যদি কোনোদিন জানতে পারে আমি ওকে মিথ্যে কথা বলে তোদের সঙ্গে হোটেলে খেতে এসেছি তাহলে একটা বিরাট বড়, বুঝতেই তো পারছিস, ও আমায় অনেকটা বেশি ভরসা করে। আরে ঠিক আছে, খাওয়া দাওয়া করে নে না, পরে বলে দিবি। খাবারগুলো এক এক করে সামনে এগিয়ে আসে। কত রকমের খাবার, ফিশ ফ্রাই, লাচ্ছা পরোটা, চিকেন, কিছুক্ষণ পরে মাটন কষা, বিরিয়ানি, সফট ড্রিঙ্কস, আরও যে কত কি বাপের জন্মে নামও শোনেনি শঙ্খদ্বীপের। গপাগপ সামনে বসে গিলছে সমীরণ আর শিবম, আর শঙ্খদ্বীপ খাচ্ছে যৎ সামান্য। যদিও খাবারগুলো দেখে প্রথমেই চোখের নজরেই সে চেটে নিয়েছে অনেকটা। যা দিয়েছে তাতে আমাদের 3 জনের হয়ে বেশি। শঙ্খকে দেখ না, শালা খেতেই পারে না বলে আবার ওকে দেখে অট্টহাস্য করলো ওরা। শঙ্খ বলে, জানিস তো ভাই, আলসারের প্রবলেম আছে, বেশি খেলে পেটে সইবে না। ওরা 3 জনে মিলেই খাচ্ছিল চাকদার একটা হোটেলে বসে। দিনটা বেশ বৃষ্টি মুখর। তখন বাজে সন্ধে 7:30। শঙ্খর ফোন এসেছে। ওর স্ত্রী ফোন করেছে। এই চুপ কর, ফোন করেছে বুঝলি। আরে কি হয়েছে? খাচ্ছিস তো, বলবি কিছু খাচ্ছি। আরে না, মেয়েটার মুখটা ভেসে ওঠে, কেন বুঝিস না? তাছাড়া মেয়েকে নিয়েই আমরা ওই মাসে একদিন ফাস্টফুড খেতে যাই, তাও আবার কোনো কোনো মাসে হয় না। বুঝিসই তো, বাচ্চার বাবা হয়ে গেলে বুঝতে পারবি। কথাটা বলে শঙ্খদ্বীপ। চট করে শিবম বলে, হে কই রে, আমারও তো রয়েছে বাচ্চা, আমার তো এসব মোহমায়া আসে না।
সালা খিদে পেয়েছে খাবো, ব্যাস পরিষ্কার, কাছে টাকা আছে। শোনো ভাই, তোমার বউ জানতে পারলে না তোমারও হাওয়াটা টাইট হয়ে যেত। চট করে কথাটা বলে সমীরণ। ওদের সবাইকে চুপ করতে বলে শঙ্খ। ফোনটা রিসিভ করে বলে, হ্যাঁ হ্যালো। ফোনের ওপার থেকে একটা সুরেলা কণ্ঠস্বর ভেসে আসে, কোথায় তুমি? এত রাত হয়ে গিয়েছে, এখনো বাড়ি আসছো না? বাবা, আমি এই তো ফুলিয়া এসেছি। ফুলিয়া কি করতে? এই তো শাড়ি নিয়ে। ও, এই বৃষ্টির মধ্যে গেলে? মালিককে ফোন করে বলতে পারতে আগামীকাল যাবো। ঠিক আছে, হয়ে গেছে, এই তো ফিরবো এই তো কিছুক্ষণের মধ্যে। বলেই ফোনটা রেখে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচে শঙ্খ। বাবা বাবা, এত ভয় পাস? কথা শেষ করার আগেই ফোনটা বেজে ওঠে শিবমের। সমীরণ ওদের রগর দেখছে আর খাচ্ছে। ইতিমধ্যেই 2টো ডিমই সে মুখগহ্বরের মধ্যে প্রবেশ করিয়েছে আর হাতের গ্রাসে তুলছে বড় বড় করে বিরিয়ানির একটা দলা। হ্যাঁ হ্যালো, তুই কোথায় আছিস রে? আরেকজনের স্ত্রী তো সরাসরি তুই তুকারি সম্বোধন। ভীষণ খেয়ে যায় চট করে ছেলেটা। ওর মাথায় ফু দিতে শুরু করে শঙ্খ। এদিকে সমীরণ চোখের ইশারায় শঙ্খকে বোঝাচ্ছে, দেখ কিরকম সিংহ এখন ভেজা বেড়াল হয়ে গেছে, দেখ একটু আগে তোকে খাপাচ্ছিল না, এখন ওর বউকে বলবে তোর মিলে বসে আছে, দেখ। এই তো আমি শঙ্কর গোডাউনে রয়েছি। ঠিক আছে, একটু শঙ্খ তাকে ফোনটা দিয়ে দেখি। নে না ভাই, কি জিজ্ঞেস করছে? হ্যালো, হ্যাঁ শঙ্কদা, কোথায় আছো তোমরা? বাবা, আমি এই তো মিলে কেন বলো তো? না ঠিক আছে, শোনো, ওকে বলো বাড়ি ফেরার সময় মেয়েটার কাশির সিরাপটা নিয়ে আসতে। কাশিটা খুব বেড়েছে, গতকাল থেকে বলছি, ওর মনেই থাকে না এইসব কথা, আমার ভালো লাগে না। এই বলে বউটি ফোনটা কেটে দেয়। চট করে ওরা 3 বন্ধুই হাঁপ ছেড়ে বাঁচে। কিরে, খুব তো খাপাচ্ছিলি শঙ্খকে, এখন নিজেই মেয়ামাও কেন করছিস? ভাই, বিয়েটা কর, তারপরে বুঝতে পারবি। সবাই শের হয়ে যায় আর বাড়িতে গিয়ে সবাই কুত্তাই হয়ে থাকে বউয়ের পায়ের, বুঝলি? সালা মন জুগিয়ে না চললেই বিপদ। সব সময় ঝগড়া, খিটিমিটি বেঁধেই রয়েছে। আর এদের হাতের মধ্যে সব কিছু, জানিস তো? এরা ইচ্ছা করলেই ঝগড়া বাঁধাতে পারে, আবার ইচ্ছা করলে অশান্তি মেটাতেও পারে। রাগ, বুঝলি, রাগ। সমীরণ হেসে বলে, ভাগ্যিস এখনো সেই মায়ায় জড়ায়নি, সিঙ্গেল লাইফে বেটার। বলতে বলতে হোটেলে ঢোকে একটি সুন্দরী রমণী। প্রত্যেকের দৃষ্টি ওই রমণীর ওপরে নিক্ষেপ করা। পরনে তার একটা সাদা রঙের গ্রাউন, চোখে চশমা পরা। ওরা দেখতে পেল স্কুটিটা দাঁড় করিয়ে মেয়েটি ভেতরে ঢুকছে। মেয়েটির অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে পড়েছে হোটেলের প্রত্যেকটি কানায় কানায়। একাই এসেছে মেয়েটা? না, সঙ্গে ওর একটা পোষা বিড়াল আছে। ওর পিছনে পেছনেই ঢুকলো, একেবারে ওরই মতো, থপথপে সাদা, চোখের মণি দুটো অস্বাভাবিক রকমের সুন্দর। মেয়েটির চোখের মণি দুটোর সঙ্গে যেন বিড়ালটার মণিও এক। ওই দেখ, একা আসেনি, সঙ্গে পোষ্যকে নিয়ে এসেছে। তো লজ্জা করে না? 35 বছর হয়ে গেল, তা সত্ত্বেও সালা এখনো পর্যন্ত একটা মেয়ে জোটাতে পারলি না। কথাটা শঙ্খ বলে তার বন্ধু সমীরণকে। সমীরণ তখনও মেয়েটির দিকে তাকিয়ে রয়েছে। এই হোটেল কাম রেস্টুরেন্টে অনেকে এসেছে, কাপাল সমেত বসে রয়েছে, চেয়ার টেবিল সবকটাই বুক করা। একমাত্র দক্ষিণের দিকে কর্নারের ওই সিঙ্গেল চেয়ার টেবিলটায় কেউ নেই। একটা চেয়ারে গিয়ে বসলো মেয়েটি, আর একটা চেয়ারে উঠে পড়ল তার পোষ্য বিড়াল। হাত দিয়ে মেয়েটি ইশারা করে ডাকলো ওইটাকে। ওইটার সঙ্গে সঙ্গে খাবারের মেনুটা নিয়ে ওর সামনে যেতেই কি কি খাবার অর্ডার দিচ্ছে সেইটাও শোনার জন্য কানটা খাড়া করে রেখেছে 3 বন্ধু। না, ওদের চরিত্রও কিন্তু খারাপ নয়। এক সময় চরিত্রের দিক থেকে একটু দুর্বলতা ছিল শুভমের, তবে বিয়ের পরে সব কেটে গিয়েছে। এখন সে স্ত্রী ছাড়া আর কিছুই বোঝে না। অন্যদিকে শঙ্খ, ক্ষমতাই নেই অন্য মেয়ের দিকে তাকানোর। বউ একবার জানতে পারলে কেটে কুচি কুচি করে রেখে দেবে। বউ কেন, বাড়িতে মা জানতে পারলেও সেম কেস।
সুতরাং পরকীয়া করার মতো অবস্থা একজনেরই রয়েছে, সমীরণ। যদিও সে এখন মেয়েটির সাথে কথাবার্তা বললে সেটা পরকীয়া কম, প্রেমই বেশি হবে। এত বছর বয়সে বসন্ত এসেও আসছে না বেচারার। কিরে, খাওয়া থামিয়ে দিয়ে হাঁ করে দেখছিস, আলাপ করবি নাকি? না ভাই, দরকার নেই। অতিরিক্ত সৌন্দর্য আমার আবার স্যুট হয় না, ও দূর থেকেই দেখা ভালো। আরে না রে, তোর সঙ্গে বেশ মানাবে। তোর উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, মেয়েটাও কি সুন্দর লম্বা দেখ। বয়সও খুব একটা বেশি বলে মনে হচ্ছে না, তাও ধর এই 28-29 মতো হবে। কথা বলে দেখবো? না রে, তুই তো জানিস আমার বিড়ালে অ্যালার্জি। আরে দূর, পরশুতে আবার কি যায় আসে, ও বিয়ের পরে তো তোর কাছেই চলে যাবে। তারপর ওই পোষা বিড়ালকে তুই রাখলে রাখবি, রাস্তায় ফেলে দিলে ফেলে দিবি। ওদের কথাটা যেন পোষ্য প্রাণীটার কানে গিয়ে লেগেছিল। এমন ভাবে ঘাড় ঘুরিয়ে তাকালো, পারলে যেন এক্ষুনি ছুটে এসে কামড়ে দেয়। মেয়াও করে কি যেন বলল তার মালকিনকে। মেয়েটি হাসছে। তোর কি সব জায়গাতেই নালিশ? হ্যাঁ, খুব সুন্দরী হয়ে গেছিস বল। আর সুন্দর হয়েছিস বলেই এত দম্ভ। কি খাবি বল? আর সালা, এতে কি মানুষের কথা বোঝে? বিড়ালটি তার হাত উঁচু করে কি একটা ইশারা করছে, ঠিক সমীরণের মাথার পেছন দিকটা। সমীরণের বুকটা ভয়ে ঢিপঢিপ করে। ছোটবেলায় 3-4 বার বিড়ালের হাঁচড় খেয়েছে, প্রত্যেকবারই ইঞ্জেকশন নিতে হয়েছে। সে কি অসহ্য যন্ত্রণা। তখন তো আর ওই 5-6টা ইঞ্জেকশনে কাজ হতো না, 14টা নাভির গোড়ায়। ছোট্টবেলায় একবার তো পড়েই গিয়েছিল, এত পরিমাণে বিড়াল ওকে ঘিরে ধরেছিল। ও তো মনে মনে ভাবে ওর রাশিটাই বোধহয় বিড়াল যোগের, তাই কথায় কথায় ওকে বিড়ালে অ্যাটাক করে। খাবারটা মুখে দিয়ে চিবোতে চিবোতেই পেছন ঘুরে তাকায় সমীরণ। ওর পেছনেও বিরাট বড় মেনু কার্ডটা রয়েছে, ওইখানেই অঙ্গুলি নির্দেশ করছে পোষ্য প্রাণীটি। মেয়েটির মুক্তোর মতো সাদা ঝকঝকে দাঁত তার পোশাকের সঙ্গে বেশ মানানসই। মাথার এক রাশ ঘন কালো চুল সিল্কের মতো চকচক করছে। চোখে সামান্য কাজল দেওয়ার জন্যে চোখ দুটো আরো বেশি কাজলা নয়না হরিণী হয়েছে। ঠোঁটের হাসি। মেয়েটি বলে, ক্যাপাচিনো খাবি? বাবা, সব বলিহারি। ওয়েটারকে মেয়েটি ডাক দেয় এবং সহাস্য বদনে দুইজনের জন্য কফি অর্ডার করে। খুব ইচ্ছে করছে সমীরণের যেচে একটু আলাপ করতে। এই 3 বন্ধুর মধ্যে সে খুবই সুন্দর দেখতে। তার বুকের ভেতরটা আজও আনচান করে প্রিয় পছন্দের পাত্রীকে কাছে পাওয়ার অপেক্ষায়। সবকিছুর অবসান যে কবে হবে। 2 বন্ধু বসে বসে সমীরণের রগর দেখছিল। আচমকাই সেখান থেকে উঠে পড়ে শিবম। তারও চেহারায় বেশ চাকচিক্য আছে, উঁচু লম্বা, তবে গায়ের রংটা বেশ কালো। মাথায় সামান্য টাক পড়েছে, কিন্তু টাকের টাকা আছে, এই কথাটা প্রত্যেকটা মেয়েই জানে। হাঁ করে তাকিয়ে থাক তুই, আমি বরং কথা বলে আসি। খাবার টেবিল থেকে উঠে ওয়াশরুমে হাতটা ধুয়ে রুমালে মুছতে মুছতে মুখের মধ্যে একটু মৌরি খেয়ে এগিয়ে যায় শিবম। শঙ্খ তখনও খাচ্ছে, বলছে, যা খুশি কর বাবা, আমি যেতে পারবো না। আমার বউ জানতে পারলে সরাসরি ডিভোর্স করে দেবে। তারপরে এখন আমার মেশিনের যা অবস্থা, ওই তো টানছে সংসারটা। যদি ও চাকরি না থাকতো তাহলে যে কি হতো। বলে শঙ্খ চুপ করে সফট ড্রিঙ্কসে নিজের ঠোঁটটা লাগাতেই পৌঁছে গেছে শিবম মেয়েটির কাছে। গিয়ে কি একটা বলে মেয়েটিকে এই দিকেই নিয়ে আসছে। মেয়েটিও তার পোষ্যকে কোলের মধ্যে আঁকড়ে ধরে এই দিকে আসছে। মেয়েটির মুখে হাসির রেখা থাকলেও তার পোষ্যর মুখটা কেমন যেন গম্ভীর। সে সমস্ত অভিব্যক্তি ভুলে গিয়েছে। আর বাকিটুকু খাবার খাওয়া হলো না। সমীরণ হাঁ করে হাতের মধ্যে রয়েছে লাচ্ছা পরোটার টুকরোটা। হাই, আমার নাম বলে মেয়েটি হাত বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই নিজের সমস্ত জ্ঞান ভুলে গিয়ে সমীরণ এটো হাতেই হাতটা বাড়িয়ে দিতে যায়। শঙ্খ ওর হাতে চপাটে একটা চড় মেরে বলে, কি করছিস, হাত ধুই আয়। নমস্কার, আমার নাম শঙ্খ। জানি তুমি শঙ্খ ও সমীরণ, আর ইনি শিবম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি? আমার নাম মোহিনী, আর এই যে আমার পোষ্য, ওর নাম সোহিনী। আরে বাহ,
এইরকম অদ্ভুত নাম কেউ পোষ্যর দেয় নাকি? না না, ও তো আমার পোষ্য নয়, ও তো আমার দিদি হয়। মানে? আমার তো কোনো দিদি ভাই বোন নেই, তাই ওকে আমি দিদি বলে ডাকি, তাই না সোহিনী? বলে বিড়ালটার দিকে তাকায় মেয়েটি। বাবা, ভাই বোন এরা, মানে সরি 2 বোন। ভাবতেই কেমন যেন গাটা শিউরে ওঠে সমীরনের। যদিও শঙ্খ আর শিবম ব্যাপারটাকে ভীষণ ক্যাজুয়ালি নিয়েছে। একা থাকা ছেলেমেয়েরা আজকাল পোষ্যদেরকেই খুব কাছের বন্ধু অথবা ভাই বোন ভাবে, ভাবাটাই স্বাভাবিক। হাত ধুয়ে এসে বসে সমীরন। অপলক দৃষ্টিতে মেয়েটির সৌন্দর্য সে দর্শন করছে। মেয়েটি বলে, আমাকে ডেকে নিয়ে এলো শিবম, বলল আমি একা একা বসে রয়েছি, বাদবাকি টেবিলে সকলে, আমি কি এখানে বসতে পারি? ঠিক সমীরনের পাশের সিটটা ওদের 4 জনের জন্য বুক করা ছিল, তবে বন্ধু হিসাবে তোরা 3 জন, একটা সিট পড়েই ছিল। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কথাটা বলে ওঠে শঙ্খ। চিমটি কাটে সমীরনের পায়ে। সমীরনের মুখ তখনও হা। আপনারা খাচ্ছিলেন, শুধু শুধু আমাকে ডেকে নিয়ে এলেন, কথাটা শিবমকে উদ্দেশ্য করে বলে। আরে ঠিক আছে, তুমিও বসো না। ওয়েটারকে ডাক দেয় শিবম, ম্যাডাম যা খাবার অর্ডার দিয়েছে সেইটা এই টেবিলে দিয়ে যাও। ওয়েটার ঘাড় নেড়ে খাবারগুলো দিয়ে যায়। এ কি, শুধু কফি আর কিছু না? না না, সন্ধে তো এই 1:45 মতো বাজে, এখন কিছু খাবো না, বাড়ি ফিরে আবার খেতে হবে। ও, তা শহরে কি একা? হ্যাঁ, হোস্টেলে থাকতাম, পড়াশোনা শেষ হওয়ার পরে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছি, এখন একটা ফ্ল্যাটেই থাকি, কোম্পানি থেকেই দেওয়া। আর এই স্কুটিটা বাবা জন্মদিনে গিফট করেছিল, তাও প্রায় বছর 5। বাহ, এতদিন ধরে চলছে? হ্যাঁ, দিব্যি ভালোই চলছে। আর এই পোষ্যটি? কে? ওকে ওকে তো দিয়েছিল। বলে চুপ হয়ে গেল মেয়েটি। এ কি, খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে, আর খেতে শুরু করুন না। শিবমকে উদ্দেশ্য করে কথাটা বলল। এদিকে মোহিনী শঙ্কর দিকে তাকিয়ে বলছে, বেশ ভালো, তোমরা কি প্রায় দিনই? ওয়েট 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 ওয়েট, তুমি আমাকে কেন আপনি আপনি আগে করছো? না মানে, এদের 3 জনের মধ্যে আপনাকে দেখে তো বেশ বয়োজ্যেষ্ঠ মনে হচ্ছে। কথাটা যেই বলেছে, সমীরন বেচারা সফট ড্রিঙ্কস খাচ্ছিল, ওর মুখ থেকে ছিটকে এসে জল ভাসিয়ে দিয়ে যায় সোহিনীকে, মানে মোহিনীর পোষ্যটিকে। ম্যাও করে সে তাকিয়ে ওঠে ওর দিকে। সরি সরি, আসলে বুঝতে পারিনি। দেখেছিস, তোকে দেখে সবাই বোঝে তুই আমাদের থেকে বয়সে কতটা বড়। মুখটা কালো হয়ে যায় শিবমের। সমীরনের মুখে এখন বুলি ফুটছে। শঙ্খ বলে, ভুল করলে মোহিনী, আমাদের এই 3 জনের মধ্যে সব থেকে বড় এই যে রাম ছাগল, এত বয়স হয়ে গেল তাও এখনো বিয়ে করতে পারলো না। ও, তাহলে তুমি সব থেকে বড়? সমীরনের মাথা নিচু। মোহিনী বলল, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি, দেখে তো মনে হচ্ছে ও সব থেকে ছোট। তো হবেই, শালা এখনো বিয়ে করেনি তো, কথাটা বলে শিবম। মোহিনী বলে বেশ খানিকক্ষণ পর, কফি মাগে চুমুক দিয়ে, তাহলে আজকে উঠি, বেশ ভালো লাগলো আলাপ করে। সচরাচর আমি বেটা ছেলেদের সাথে খুব একটা কথা বলি না, ওরা খুব টক্সিক টাইপের হয়। কিরকম? কেমন যেন পেছনে ফেউ লেগে থাকে, ফোন নাম্বার চায়, রাত ভোর ফোন করে আমাকে জ্বালাতন করে, অফিসের কাজ করতে পারি না। তার উপরে সোহিনী তো সহ্যই করতে পারে না এসব ছেলেপুলেদের। কেন কেন? না মানে, ছেলেপুলে আসলে আমি তো শুধু ফোনে কথা বলি, বন্ধু বান্ধবী আসলে ওদের সাথে গল্প করি, গেজাই, তাই আমি সোহিনীকে সময় দিতে পারি না। বাবা, ওদেরও মন হয় নাকি? ও বাবা, তা পরশুর মন হয় না? কিরে, তোর রাগ হচ্ছে? বলে কোলের উপরে বসিয়ে রাখা বিড়ালটির সারা শরীরটায় আলতো করে হাত বুলিয়ে নেয়। গাটা শিরশির করে ওঠে বেচারা সমীরনের। শিবম বলে, শহরে তো একা, আমরাও শহরেরই বাসিন্দা, তবে এটা শঙ্খ এসালা গ্রামে থাকে, ধরে বেঁধে নিয়ে এসেছি। বিয়ে করে বউ আছে, বাচ্চা আছে, আমারও আছে, সমীরনের নেই। তুমি চাইলে ওর সাথে বন্ধুত্ব করতে পারো। মোহিনী তাকিয়ে থাকে সমীরনের দিকে, চোখের চাহনি বলে দিচ্ছে, হ্যাঁ আমি ওর সাথে আলাপ করতে চাই, কথাও বলতে চাই, কিন্তু ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না। আর অন্যদিকে সমীরনের চোখের নজর বলছে, এত সুন্দর একটা মেয়ে শহরে একা থাকে,
বাবা মা কোথায় থাকে কি জানি, তার উপরে চাকরি করছে। এরকম স্বাধীনচেতা মেয়ে কি আর আমার মতো ছেলেকে পাত্তা দেবে? কথার মাঝখানে চির ঘটে ওয়েটারের আগমনে। খাবারের বিল দিয়ে গেছে সে। চট করে শিবম বলে, এই আমি দিয়ে দিচ্ছি। হে বাবা, কেন? একটা অপরিচিত মানুষের বিল মেটানো উচিত নয়। তাছাড়া আমাদের সম্পর্কটা কিছুক্ষণ আগেই হয়েছে, আরও খানিকক্ষণ না হয়। সম্পর্ক চাইলেই বেশি গাঢ় করা যায়। কথাটা বলে সমীরণ। শিবম আর শঙ্খ বুঝতে পারে একটু ওদেরকে একা থাকতে দেওয়া দরকার। এই তোরা বরং বসে গল্প কর, বাড়িতে একটা ফোন করে আসি। 8টা বেজে গেছে, বউ রেগে খাপ্পা হয়ে আছে। দুই বন্ধু ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে দেখছে ওদের কীর্তিকলাপ। সমীরণ বেশ খানিকক্ষণ হ্যাবলার মতো বসে থেকে তারপরে ফোনটা হাতে নিল। হাতে নিয়ে ওইখানে বসে বসেই বন্ধুকে হোয়াটসঅ্যাপ করছে, আমাকে ছেড়ে তো গেলি, আমি কি করি বলতো? আরে দাঁড়, তোকে দিয়ে কোনো কাজ হবে না। উত্তরটা লেখে শঙ্খ। আলাপ কর, ফোন নাম্বার চা, ওর বাবা মা কোথায় থাকে, কবে এসেছে, কত বছর হলো, এগুলো জিজ্ঞাসাবাদ কর। তারপরে কথায় কথায় জিজ্ঞেস কর বয়ফ্রেন্ড আছে কিনা। আরে মেয়েটা তো আলাপ করার জন্যই এলো, না হলে অপরিচিত একটা মেয়ে চট করে এভাবে সিটে এসে বসে না? কেমন কোয়ালিটির মেয়ে হবে? ও বাবা, ফার্স্ট কোয়ালিটি সেকেন্ড কোয়ালিটি কোনোটাই জোটাতে পারলি না, তুই আবার কোয়ালিটি বিচার করছিস? হেসে দেয় আর হাসির রিয়াক্টটি পাঠায় শঙ্খ। সমীরণ বলে, তা তুমি এখানে কত বছর? এই তো, তাও মেরে কেটে। বলার কিছুক্ষণ পরই সোহিনী ম্যাও করে ওঠে। মেয়েটি বলে, আমার দেরি হয়ে যাচ্ছে, ওর বোধহয় খিদে পেয়েছে। ওর কি আর পাতলা জলে পেট ভরে? ভারী খাবার লাগে। আমি বরং এখন উঠি। বাই দ্য ওয়ে, তোমার ফোন নাম্বারটা? মেয়েটি নিজেই যেচে ফোন নাম্বারটা চেয়ে নেয়। সমীরণ উৎফুল্ল হয়ে ওঠে। আর বাইরে দাঁড়িয়ে থেকে শঙ্খ আর শিবমেরও বেশ পছন্দ হয়। সমীরণের নাকি মাঙ্গলিক দোষ আছে, এটা ওরা জানতো। তাই যাদের সাথে ওর বিয়ে ঠিক হয় তারাই কেমন যেন কেচে পড়ে, কেউ থাকে না। বাবা মা ভীষণ চিন্তিত সমীরণকে নিয়ে। তাদের বয়স হচ্ছে, ছোট ভাইটারও বিয়ের বয়স হয়ে গিয়েছে, বছর 32 মতো। কদিন পরে সে যদি বউ নিয়ে আসে, তখন সমীরণ কি ভেন্ডি ভাজবে? ফোন নাম্বার নিয়ে সবাইকে বাই বলে পোষ্যটিকে গাড়িতে বসিয়ে মেয়েটি বেরিয়ে যায়। বিড়ালটি এমন করে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে, খবরদার আমার বোনকে তুই ফোন করবি না। মেয়েটি বেরিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে ওরা বসেছিল ওই রেস্টুরেন্ট কাম হোটেলটায়। হাসাহাসি করছিল মেয়েটির অবস্থা নিয়ে। না, মেয়েটির সাথে আলাপ করেছে তাতে এতটুকু দুঃখ নেই, তবে মেয়েটি কেমন যেন রহস্যে মোড়া। কথাটা প্রথম বলেছিল শঙ্খ। যাই বল, স্বাভাবিক কিন্তু নয়। কথাবার্তা খুব মেপে বলে আর খুব কম বলে, তবে চট করে যে ফোন নাম্বারটা নেবে এটাই তো বুঝতে পারিনি। একদম ঠিক বলেছিস। সফট ড্রিঙ্কসটা খেয়ে উত্তরটা দেয় সমীরণ। নে, অনেক রাত হলো, এবার বাড়ি চ, বউ কিন্তু ঝাঁটা দিয়ে পেটাবে। আর হ্যাঁ, এই ভালো কথা শোন, ফেরার আগে একবার তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করে গেলে ভালো হতো না? উনি তো বলছিলেন আমার নাকি সামনে বিরাট বড় ফাড়া আছে, জলে যাওয়া বারণ। সে তো কথা তো তুইও বললি রে, তোর নাকি কুষ্টিতে ফাড়া আছে, তোর বাবা তোকে ওই জন্য কোনো সময় নদীতে স্নান করতে যেতে দেয় না। আরে হ্যাঁ, ওসব আমি মানি না, কুষ্টি পুষ্টি বিচার এসব কি। বন্ধু বান্ধবের সঙ্গে একবার গিয়েছিলাম, পাটা দাস ঠোরকে গিয়েছিল, সে তো স্বাভাবিক, সবারই হতে পারে। তারপরে আমি সাঁতার জানি, বুঝলি? না না, যখন বারণ করেছে তখন যাওয়ার দরকার নেই। কথাটা বলে শিবম। শোন, আমরা হয়তো কিছু বিশ্বাস করি না এসব, তবে কিছু অবশ্যই ঘটে। এই দেখ না, বলে শিবম একটা উদাহরণ দিতে চাইছিল, কিন্তু ওকে মাঝপথে থামিয়ে দিল সমীরণ। থাক থাক, তুই আর মেলা লেকচার মারিস না, চল, একেই রাত হয়ে গেছে। 3 বন্ধু মিলে বাইকে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। 3 জনই এসেছিল ব্যবসা সংক্রান্ত কাজে হাত দেখানোর জন্য এক তান্ত্রিক বাবার কাছে। তিনি 3 জনকেই তাবিজ, কবচ, মাদুলি এসব হ্যাড্ডা ব্যাড্ডা নেওয়ার কথা বলেছে। আর বলেছে, শোন, তোদের ভেতরে যত প্রশ্ন আছে সবটা আগে খাতায় নোট করে নিয়ে আসবি।
আমি দেখব, যদি আমি সমাধান বার করতে পারি তবেই আমি ওষুধ দেব, না হলে না। আমার দেবী আমায় ক্ষমা করবে না, যে আমায় তন্ত্র শিখিয়েছে। এসে ওরা বুঝতে পেরেছিল মানুষটার বেশ পশরা, এমনকি সরকার থেকে একটা রেজিস্ট্রার নাম্বার পর্যন্ত রয়েছে। ঘর বাড়ি বিরাট সুন্দর মোজায়েক করা, ঢুকতেই রয়েছে মন্দির, যদি বাড়ি সংলগ্ন না, বাড়ির থেকে অনেকটাই বাইরে। দেবী ছিন্ন মস্তার কাটা হাতের ওই মুন্ডু আর রক্তাক্ত সেই নালীগুলো বেরিয়ে জয়া বিজয়ার মুখের ভেতর প্রবেশ দেখেই গাটা শিউরে উঠেছিল তিন বন্ধুর। ব্যবসা কারোরই ভালো চলছে না, তাই যদি কোনো গ্রহের দোষ কাটানো যায়, উনি কাউকেই কিছু দেননি। বলেছেন, সামনে তোর বড্ড ফাড়া সমীরণকে দেখে, তুই জলে যাবি না, মৃত্যু তোর জন্য অপেক্ষা করছে। কোন রূপে যে তোর কাছে মৃত্যু আসবে এটা তুই কল্পনাও করতে পারবি না। কথাটা শুনে প্রথম দিকে অবিশ্বাস্য মনে হলেও পরে ছোটবেলায় বাবার বলা কথাটা মনে পড়ে গিয়েছিল। বাবা একবার কুষ্টি বিচার করিয়েছিল, সেখানে স্পষ্ট লেখা আছে জলে নাকি ফাড়া সমীরণের। বাইকটা করে ওরা বেশ খানিকটা এগিয়ে যাবার পর সমীরণের একটা ফোন আসে। ফোনটা কানে দিয়ে সমীরণ নিজেকে বিশ্বাস করাতে পারে না। আমি মোহিনী বলছি। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া 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 দাঁড়া। বাইকটা দাঁড় করানোর ইশারা দেয়। বাইকটা চালাচ্ছিল শঙ্খ। কি হয়েছে? দাঁড়া না, মোহিনী ফোন করেছে। আরে গুরু, পেছন থেকে পিঠে চাপড় মেরে কথাটা বলে ওঠে শিবম। চোখের ইশারা দিয়ে বেশ ঝাঁঝালো মুখব্যক্তি প্রকাশ করে সমীরণ। ফোনটাকে মিউট করে দিয়ে বলে, আড্ডা মারা ছাড়া জায়গা পাস না? সিরিয়াস কিছু একটা হয়েছে, না হলে সঙ্গে সঙ্গে আমাকে কেন ফোন করবে? আরে সিরিয়াস কিছু না, একা থাকে পাখি, তুমিও একা বন্ধু, চলে এসো নাকি? বলে দুই বন্ধু হাসাহাসি করে। শঙ্খ বলে, যা, আজকে তোর ভার্জিনিটি খাওয়া যাবে। শোন, যাওয়ার আগে অবশ্যই ফার্মেসি থেকে একটা কন্ডোমের প্যাকেট নিয়ে যাস। ওদের কথা শুনে মজাও লাগছিল, আবার ভয়ও হচ্ছিল সমীরণের। এনি প্রবলেম? প্রবলেম বলতে, দেখো না, সোহিনী কেমন যেন করছে। সোহিনী? হ্যাঁ, আমার দিদি কেমন ছটফট করছে, পেটে ব্যথা করছে কিনা বুঝতে পারছি না। ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করো। এত রাতে পশু চিকিৎসালয় খোঁজা নেই। বলছি, তুমি একটু আসতে পারবে? তার উপরে একা একা থাকি, কেমন যেন ভয় ভয় করছে। সমীরণ বুঝতেই পারে না একদিনের পরিচয়ে এতটা গাঢ় সম্পর্ক, বিষয়টা কেমন একটু ঘোলাটে না? আমি এখন? হ্যাঁ, তুমি তো বন্ধুদের সঙ্গে নিয়েই আছো, 3 জন বেটা ছেলে আছো, অসুবিধে নেই। আমার আসলে বেটা ছেলেরই দরকার। কথাটা কেমন যেন কানে বাজে সমীরণের। বেটা ছেলে দরকার? হ্যাঁ, এই যে এখন রাত বিরেতে আমার সোহিনীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, যাতায়াত করা, আমি একা একটা মেয়ে হয়ে পারি? তাছাড়া আমার পদে পদে বিপদ আছে না? হ্যাঁ, তাই তো। মেয়ে মানুষের পক্ষে গভীর রাতের রাস্তাঘাট এখনো বিপজ্জনক। আর বিপজ্জনক কেন, সে কারণটা আমরা খুব ভালো করেই জানি। মেয়েদের শরীরের গঠনটাই এমন যেন রাস্তার কুকুরগুলো লোলুপ হয়ে ওঠে। এই গাড়ি ঘোড়া কেন রে? হ্যাঁ, বাড়ি ফিরবো, তুই যেখানে খুশি যা। কথাটা বলে শঙ্খ। এই বউ খাপ্পা হয়ে আছে। একই কথা শিবমও বলে। সমীরণ বলে, আমাকে গাড্ডায় ফেলে দিয়ে এখন 2 বন্ধু মিলে পালাতে চাইছিস? 3 জনকেই যেতে বলেছে, চল। হয় দেখ তো কি সমস্যা। ওরা গাড়ি ঘোরাতে বাধ্য হয়। সমীরণকে একা ফেলে যেতেও পারবে না। বাড়ি নেই করে তাও প্রায় ঘন্টা 2-এর রাস্তা। মেয়েটি যা ঠিকানা দিয়েছে তাতে গাড়ি ঘুরিয়ে মিনিট 20 মতো গেলেই ওর ফ্ল্যাটে পৌঁছে যাওয়া যাবে। সুতরাং অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে কিছু কিছু কাজ করতে হয়। বন্ধুকে বসিয়ে দিয়ে ওরা এগোতে শুরু করে। শহরের মাঝখানের সরু একটা গলিপথ, 2 দিকে রয়েছে অল্প স্বল্প ঘরবাড়ি, তবে বেশ দূরে দূরে। সামনে কয়েকটা বড় বড় গাছ পেরিয়ে কমপ্লেক্সটা চোখের সামনে পড়ে। বিরাট বড় হাউজিং কমপ্লেক্স, অনেক উঁচু তলা,
শহর থেকে বেশ খানিকটা বলে জায়গাটা বেশ নিরিবিলি। একটাই বড় বিল্ডিং রয়েছে, আশেপাশে আরো কটা রয়েছে, তবে খুব একটা জনবসতি আছে বলে মনে হয় না। কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে রয়েছে একটা বয়স্ক মার্কা দারোয়ান। বেশ কটা ঘরে আলো জ্বলছে, বেশ কটা ঘর অন্ধকার। রাত তো প্রায় 9:30 কাছাকাছি। স্কুটি দাঁড় করাতেই জিজ্ঞেস করলো দারোয়ানটি, কাহা যা রহে হে আপ? এই কমপ্লেক্সে একজন আমাকে ফোন করেছে, তার বিড়ালটা অসুস্থ, তাই। আপকো গলত ফেমি হুয়া হে সাব, ইয়া আবার কই নেই রহতা? কেউ থাকে না। এ তোমাদের এক দোষ। রাত বিরাতে অসুবিধা হলে কাউকে সাহায্য করো না, আর যে সাহায্য করতে আসে তাদেরকে তাড়িয়ে দাও। আপনি ক্যা বল রহে হ্যাঁ? দারোয়ানটি নাকের ভেতরে হাত ঢুকিয়ে ইচ্ছা মতো নাক খুঁটছিল। নাকের ময়লা যাবতীয় বাইরে বের করে ছুঁড়ে ফেলতে ফেলতে কথাটা বলে। ঘৃণায় গাটা গুলিয়ে ওঠে 3 বন্ধুর। ওরা বলে, আমি গিয়ে একটু দেখি। চট করে শিবম বলে, দাঁড়া না, একটা ফোন কর না মোহিনীকে, তাহলে এই দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। ফোনটা বার করে মোহিনীকে ফোন করার সাথে সাথেই 2 বার রিং হতে না হতেই রিসিভ করে মোহিনী। এসেছো? হ্যাঁ, এই তো ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে রয়েছি। দারোয়ান ঢুকতে দিচ্ছে না। ঠিক আছে, ফোনটা স্পিকারে দাও। ফোনটা স্পিকারে দেওয়ার পর মোহিনী বলে, হ্যালো বাদলদা, আমি মোহিনী। তখন दारोवानटी बोले, हो आप लोग मोहिनी मेम साहब के पास जा रहे हो? जाइए जाइए, ये तो मुझे पहले बताना था। অসহ্য লাগে সমীরনের। এই লোকটা কেমন রে? 3 বন্ধু মিলেই ফ্ল্যাটের দিকে রওনা হয়। লিফটে করে ওঠে 8ম তলায়, 402 নম্বর ঘর। ঘরে কলিং বেল টেপার সঙ্গে সঙ্গেই দরজা খুলে সামনে দাঁড়ায় লাস্যময়ী মোহিনী। পরনে রয়েছে একটা অদ্ভুত ধরনের নাইটি, ভেতরে লাল অন্তর্বাস আর প্যান্টে দৃশ্যমান, উপরে পাতলা একটা হাউস কোটের আবরণ। মাথার চুলটা ছাড়া অনেক বেশি মখমলের মতো নরম মনে হচ্ছে মোহিনীকে। দেখে আকর্ষিত হচ্ছে 3টে পুরুষ। এমন সুন্দর দেহবল্লরী, হালকা খয়েরি বৃন্ত স্পষ্ট ওই অন্তর্বাস ভেদ করে। তার ভারী নিতম্ব এবং সেই জনি অঞ্চল, যা দেখে সমস্ত পুরুষেরই সব আকাঙ্ক্ষা দূরীভূত হয়ে যায়। ঢোক গেলে সমীরণ, শিবম আর ওর বন্ধু শঙ্খদ্বীপের থেকে সমীরণের ভেতরেই ক্ষুধাটা বেশি জাগ্রত হচ্ছে। ওরা 3 বন্ধুর মধ্যে শঙ্খদ্বীপ ঢুকতে যাবেই এমন সময় শঙ্খদ্বীপের ফোনটা বেজে ওঠে। তুমি কোথায় বলো তো? কত রাত হয়েছে, বাড়ি এসো, আমার কিন্তু ভালো লাগছে না। বাড়িতে মাকে ফোন করেছি, মা বলল তুমি নাকি আজকে সারা সন্ধে বাড়িতেই ছিলে না, তুমি আজকে এসো, তোমার হচ্ছে। ঢোক গিলে শঙ্খ বলে উদ্দেশ্য করে শিবমকে, বল শোন, তুই ওর সঙ্গে যা। আমি বরং যাই, বউ ভীষণ রেগে গিয়েছে। আর কথা বাড়ায় না শঙ্খ, গাড়ির চাবিটা হাতে ধরিয়ে দেয় শিবমের। আমি বাসে করে চলে যাচ্ছি, এখন পাওয়া যাবে। গাড়িটা তো তোরই, তুই নিয়ে আসিস। তারপরে আমি চৌমাথার মোড় থেকে সাইকেলের গ্যারেজ থেকে আমার সাইকেলটা নিয়ে নেব। এই বলে শঙ্খ তারস্বরে নিচে নেমে আসে। এসে দেখে বাইরে দারোয়ানটি নেই। মনে মনে বলে, এদের প্রবলেম। কমপ্লেক্সের দরজাটা হাওদা করে খুলে রেখে এরা যখন তখন যেখানে খুশি হাঁটা মারে, আর এই সুযোগেই অন্যান্য আততায়ীরা ঢুকে পড়ে বিরাট বড় বিচ্ছিন্ন একটা বিপদ বাঁধায়। বাইরে বেরিয়ে শঙ্খ ভাবে একটা ফোন করবে, তারপরে ভাবে না থাক, যদি বিড়ালটা অসুস্থ হয়ে গিয়ে থাকে তাহলে তো এখন তার পরিচর্যা করতে হবে। কি তোমরা বাইরে কেন? আরেক বন্ধু, ওর বউ ফোন করেছে, তাই চলে গেল। ফ্ল্যাটের ভেতরে তখন ঢুকে পড়েছে সমীরণ আর শিবম। মেয়েটি বলে, তোমরা ওই সোফায় বসো, আমি একটু কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করি। আরে না, পেট ওভারলোড হয়ে গিয়েছে, প্রচুর পরিমাণে খেয়ে ফেলেছি, কি দরকার সেটা বলো। কথাটা বলে শিবম। সমীরণ তখনও হাঁ করে গিলছে সমস্ত সৌন্দর্য মেয়েটির। আমার সোহিনী, একটু এসে দেখো না। বেডরুমের দিকে যেতে বলে মেয়েটি। সমীরণ ঘামছে। শিবম বলে, ইস, আমার মেয়েটার তো আবার কাশি সিরাপটা আনতে হতো রে, একদম ভুলে গিয়েছি, চলে গেলেই হতো শঙ্কর সঙ্গে। বলছি সমীরণ, এই চাবি, বলে বাইকের চাবিটা হাতে ধরিয়ে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যায় শিবম।
সমীরণ বলে, এই আমায় একা ফেলে যাস না, এই শোন, আরে দেখ এই দেখ বউ হোয়াটসঅ্যাপ করেছে। হোয়াটসঅ্যাপটা খুলে দেখায় শিবম। অসংখ্য মিস কল, ভিডিও কল, হোয়াটসঅ্যাপ। এখানে কি নেটওয়ার্ক নেই নাকি? বলে ফোনটা একবার অফ করে অন করে শিবম। বলে, আমি বরং যাই। হ্যাঁ। ফোনটা কানে দিয়ে বেরিয়ে ফোন করে এসে শঙ্খকে। শঙ্খ কিছুটা পথ এগিয়েছিল। হ্যাঁ বল, তুই কোথায় রে? এই তো মেন রাস্তায় উঠছি। কেন রে? এই তুই দাঁড়া, আমিও যাব। কেন? আরে অনেকবার বউ ফোন করেছে, মেয়েটার সিট আপ নিতে হবে, আমার একদম মনে নেই। ও হ্যাঁ হ্যাঁ তাই তো, বাইকের চাবি কি করলি? বাইকের চাবি দিয়ে এসছি সমীরণকে, ও তো ফিরবে, তখন না হয়। ছেলেটাকে একা রেখে এলি? আরে ধর, কিচ্ছু হবে না, মেয়েটা স্বাভাবিক একদম। যদিও অস্বাভাবিক কিছু একটা আঁচ করেছিল দুই বন্ধু। ভয় ভয় করছিল, বউগুলো যেন বিপদের মধ্যে বিপদতারিণীর রূপ নিয়ে ঠিক সেই সময়ই ফোন করে দুটো মানুষকে সরিয়ে নিয়েছে। নাহলে আজকে হয়তো তিনজনেরই ভার্জিনিটি একেবারে ধুয়ে সাফ হয়ে যেত। সতীত্ব তো আর একবার শুলে নষ্ট হয় না, নষ্ট হয় নিজের খারাপ চরিত্রের কারণেও। এটা কি ঠিক হলো? কেন রে? বেচাটাকে একা ফেলে আমরা চলে যাচ্ছি। আরে কিচ্ছু হবে না, সামান্য একটা বিড়ালের নিয়ে কুটুকুটু। তাছাড়া ও যেটা ভয় পায় সেটা ওকে করতে দেওয়া ভালো। কি ভয় পায়? এ তোর মনে নেই? ও যে বিড়াল ভয় পায়, ছোটবেলায় কতবার ইঞ্জেকশন নিয়েছে। শঙ্কর খারাপ লাগছিল বন্ধুকে ফেলে আসতে, আবার ভালোও লাগছে। থাকলে হয়তো একটা মারাত্মক বিপদ ঘটিয়ে ফেলতো তিন বন্ধুতে মিলে। কাম ক্ষুধা কাউকে ছাড়ে না। বাড়িতে পৌঁছানোর পরে দুই বন্ধু একে অপরের সাথে ফোনে কথা বলে সমীরণকে ফোন করে। সমীরণ ফোনটা রিসিভ করছে না। দুই বন্ধুর মধ্যেই একটা ফুর্তির জোয়ার। হয়তো আজকে সমীরণ সত্যি সত্যিই শেষ। বাড়িতে ফোন করে কি বলবে কি জানি। তোমাকে তখন থেকে ডাকছি, একটু দেখে যাও না সোহিনীকে। সোহিনী কেমন ছটফট করছে, ওর শরীরটা ভালো নেই, একটু দেখো। ক্যাপাচিনো খেয়ে আসার পর সমীরণ বলে, আসলে একা একা তুমি থাকো, লোকে কি বলবে? লোকে মানে? কেন, কার ফ্ল্যাটে কি হচ্ছে কেউ দেখতে আসে নাকি? বড্ড ভীত তুমি। হ্যাঁ, তো ভীত হলে কি কাজ হয়? নিজেই সমীরণের হাত ধরে বেডরুমের দিকে নিয়ে যায় মোহিনী। মোহিনীর হাতের উষ্ণ ছোঁয়া, তার সুঠাম শরীরের গঠন, সব মিলিয়ে সমীরণের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। দপ করে লোডশেডিং হয়ে যায় এই সময়। ইস, এখনই কারেন্টটা অফ হওয়ার ছিল। তুমি বসো। এ না মোহিনী, মোহিনী, আমি বিড়ালে বড্ড বেশি ভয় পাই। বিড়াল? মোহিনীর চোখ দুটো যেন জ্বলে ওঠে। দেখতে পায় স্পষ্ট সমীরণ। ওর হাসির মধ্যেও কেমন একটা পার্থক্য। বসো এইখানে চুপ করে, আমি মোমবাতি নিয়ে আসি। কয়েক সেকেন্ডের ব্যবধানটাই কয়েকশো বছরের মনে হয়। হাতে যে মোবাইলটা আছে তার ফ্ল্যাশ লাইটটা অন করলেই অন্ধকার দূরীভূত হয়। মাথাতেই নেই সমীরণের। মোমবাতিটা এনে সেন্টার টেবিলের মাঝখানে রাখার পর ঘরটা আরো বেশি রহস্যময় হয়ে উঠল। সাদা পালঙ্কের মধ্যে চাদর গায়ে দিয়ে শুয়ে রয়েছে বিড়ালটি। পাশে খোলা জানালা, সেখানে শহরের টিমটিমে আলোগুলো দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে যেন এই কমপ্লেক্সেরই সমস্ত বাতিগুলো নিভে গিয়েছে। ঘরে রয়েছে বেশ কয়েকটি আয়না, আলনা, আলমারি, ড্রেসিং টেবিল। টিভিটা রয়েছে ঘরে ঢুকতেই ওই ডাইনিং স্পেসের কাছে। তাছাড়া ঘরটা ফুল আর গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো। দেয়ালের মধ্যে ছবি রয়েছে, বড় করে একটা পোর্ট্রেট আর্ট। তাতে বিড়াল ছানাটাকে কোলের মধ্যে নিয়ে বসে রয়েছে মোহিনী, আর ওর ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে আরও একটি অল্প বয়সী মেয়ে এবং একজন বয়স্কা মহিলা আর বৃদ্ধ পুরুষ। মনে মনে কল্পনা করে সমীরণ, এরা হয়তো দুই বোন, পোষ্য বিড়াল আর বাবা মা। আসল ব্যাপারটা তখনও মাথায় খেলাতে পারেনি সমীরণ। চট করে বিছানায় চলে এসো তো। কেন? এ বাবা, বিছানায় আসবে না? আমি এখন শোবো, আমি শোবো আর তুমি ওকে দেখবে। শোবে? শোবো? কথাটা নিজেরই কানে বাজে ওদের। সমীরণ ঘামছে। মোহিনী বলছে,
আসলে ওর যখন খুব শরীর খারাপ করে তখন আমি আমার রক্ত খাওয়াই ওকে। সমীরনের মাথা ঝিমঝিম করতে শুরু করেছে। কাকে রক্ত খাওয়াও? সোহিনীকে। আমাকে তো জন্ম দিয়েছিল বাবা মা সোহিনীকে বাঁচানোর জন্যই। ওর শরীরে একটা বিরল অসুখ আছে। ওই অসুখটা থেকে শেষ পর্যন্ত অপারেশনের পরও ও বাঁচতে পারেনি। তাই শেষ পর্যন্ত ওর শরীরের মজ্জা দিয়ে এই বলে চাদরটা সরানোর সঙ্গে সঙ্গেই সমীরনের মন আর মস্তিষ্ক দুটোই যেন আত্মারাম খাঁচা। বিছানায় শুয়ে রয়েছে সাদা রঙের নাইটি পরা আরও একটি নারী শরীর, সোহিনী আর মোহিনী। তবে সোহিনীর শরীরটা অসম্ভব রকম ফ্যাকাশে দেখাচ্ছে এই মোমবাতির আলোয়। চোখের মনি দুটো উজ্জ্বল নীল, মুখের হাসি, ধারালো দাঁত, তীক্ষ্ণ নখ আর উলঙ্গ নগ্ন শরীরের সামান্য কিছু সেই অংশে যেগুলো নারী শরীরে অত্যন্ত বিপজ্জনক, সেইখানেই সাদা রঙের অন্তর্বাস। দুটো দগদগে শরীর চোখের সামনে দেখে হাত দুটো নিষ্পিস করছে সমীরনের। ভয় ভীতি দূরীভূত হয়েছে। বিছানার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামান্য কয়েকটা লোম মোমবাতির আলোয় পরিদর্শিত হচ্ছে না। ঢোক গেলে সমীরন। মোহিনী বলে, শুয়ে রয়েছে তো আমরা, একটু দেখো না। আর ওই দেখো, হাত দিয়ে অঙ্গুলি নির্দেশ করে মাথার ঠিক ডান দিকে রাখা ওয়ার্ড্রপটার উদ্দেশ্যে। ওই ওয়ার্ড্রপের ওপরে রয়েছে একটা সুই আর একটা নলের মতো। বলে, আমাকে এটা হাতে ফুটিয়ে দাও, আর ওকেও একটা ফুটিয়ে দাও, ওকে রক্ত দিয়ে আমি বাঁচাই। মাথায় কিচ্ছু ঢোকে না সমীরনের। কেমন যেন বিমোহিত হয়ে রয়েছে দুটো মেয়েকে দেখে। হাঁ করে কি দেখছো? কাজটা শিগগিরই করো। সোহিনীর কিন্তু কথায় কথায় খুব খিদে পায়। ওর আবার কাঁচা মাংস খেতে খুব ভালো লাগে। কথাগুলো কানে যাচ্ছে ঠিকই, কিন্তু মস্তিষ্কে যেন কাজ করছে না। চোখ দুটো কিছুতেই সরাতে পারছে না সমীরন মখমলের মতো কোমল বিছানায় কোল বালিশের মতো দুটো শরীরের জন্যে। মনে হচ্ছে একবার পাশ ফিরে এটাকে ধরে, একবার পাশ ফিরে ওটাকে ধরে। দুটোকে নিয়ে কিভাবে সামলাবে? আদেও কি পূর্ণ করতে পারবে এদের ক্ষুধা? সোহিনীর মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। শরীরটা ভীষণ রকমের শান্ত, অথচ চোখ দুটো জ্বলন্ত লাভা বার করছে। মোহিনীর চোখের ইশারায় সুইটা এনে ফুটিয়ে দেয় সে, আরেক হাতে ফুটিয়ে দেয় সোহিনীর। স্যালাইনের মতো একটা ছোট্ট নল, তার ভেতর থেকে রক্ত এর শরীর থেকে আরেক শরীরে ট্রান্সফার হচ্ছে। ধীরে ধীরে মোহিনীর শরীরটার মতোই আবরণ পাচ্ছে সোহিনীর দেহবল্লরী। কতক্ষণ জানে না সমীরন, তবে চোখটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। নিজেকে ঠিক রাখতে পারছে না। নিজের পৌরসত্তা জানান দিচ্ছে দুটো শরীর সামনে থাকতেও কেন সে তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারছে না। একটা অমুক আকর্ষণ করলেও কিছুতেই সেটা কাজে লাগাতে পারছে না সমীরন। ঠিক সেই মুহূর্তেই ফোনটা বেজে ওঠে। মোহিনী বলে, না, এখন ফোন ধরবে না, আগে আমাদের রক্ত নেওয়া হয়ে যাক, তারপর। সমীরন ঘাড় নেড়ে হ্যাঁ জানায়। সমীরনের চোখের সামনেই রক্ত নেওয়ার পরপরই সোহিনীর শরীরটা একটু একটু করে আবার বিড়ালে পরিণত হয়। লোমগুলোকে ঝেড়ে সমীরনের পায়ের পাশ থেকে ম্যাও ম্যাও করে ঘুরতে থাকে সে, এবং ঘুরতে ঘুরতেই দরজা পেরিয়ে বাইরের দিকে চলে যায়। হাতে সইটা খুলে কাঁপা কাঁপা কণ্ঠে সমীরন বলে, আমি এখন বাড়ি যাই। আমি এই কথা কাউকে বলবো না, কোনো বন্ধুকে বলবো না। সত্যি? কথাটা যে 100% ভেজাল সেটা আমার থেকে বেশি কেউ জানে না। না না, আমি সিরিয়াসলি সত্যি বলছি। আমি 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 কাউকে বলবো না। প্রমিস। এরকম প্রমিস সবাই করে। তবে তোমার ওই 2 বন্ধুর কপাল ভালো, আমার হাত থেকে বেঁচে গিয়েছে। না হলে তোমাদের 3টিকেই আজকে 2 বোন মিলে আরাম করে খেতাম। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সমীরনের চোখ ফেরে দরজার দিকে। মুখের মধ্যে কাঁটা চামচ নিয়ে সোহিনী দাঁড়িয়ে রয়েছে। মোহিনী বলে,
রক্তের ঘাটতি পূরণ করতে হবে না? এসো আমার কাছে, এসো। দেখো আমি কিরকম মুক্ত বিহঙ্গের মতো তোমার দিকে ডানা মেলে বসে রয়েছি। আমাকে তুমি স্পর্শ করবে না? আমাকে তুমি ভালোবাসবে না? সমীরণ কি বলবে বুঝতে পারে না। চোখের সামনেই নাইটির সামান্য আবরণটাকে খসিয়ে ফেলে মোহিনী, আর সঙ্গে সঙ্গে তার সুন্দর সুঠাম বক্ষ, নাভির ভাঁজ, নিতম্ব এবং সুদৃশ্যমান অন্তর্বাসের আড়ালে লুকিয়ে থাকা কেশ নির্মিত সেই যোনি প্রদেশ দেখার সঙ্গে সঙ্গেই ঢোক গেলে সে। প্যান্টের একটা হুক ধরে টান মারার সঙ্গে সঙ্গেই সব শরীর থেকেই আবরণীটা খসে পড়ে। এত সুন্দর একটি সুন্দরী রমণী এমন আকাঙ্ক্ষার দৃষ্টি দিয়ে ওকে কাছে টানার চেষ্টা করছে। সব কিছু ভুলে সমীরণ জড়িয়ে ধরে মোহিনীকে। আর ঠিক সেই সময় প্রকৃতিও যেন পুরো বিষয়টাকে জানান দেয়। গর্জে ওঠে আকাশ, ওঠে দমকা বাতাস। এতক্ষণে ফোনটা লেগেছে সমীরণের। শঙ্খদীপ ফোন করেছে, কিন্তু এইবারও ফোনটা রিসিভ করে না সমীরণ, কারণ তখন সে বিছানায় উন্মত্ত হয়ে পড়েছে মোহিনীর শরীরের সমস্ত সুধা শোষণ করার জন্য। একটা সময় মোহিনী চেপে বসে সমীরণের ওপরে। সমীরণের হাত দুটো স্পর্শ করায় তার উত্থিত বক্ষ বৃন্তের কাছে। সমীরণের হাত কাঁপছে। এই মুহূর্তে মোহিনীর শরীরটা কেমন যেন ঠান্ডা। এক পা করে এগিয়ে আসছে বিড়ালটা মুখে কাঁটা চামচ হাতে নিয়ে। ধীরে ধীরে সেও উঠে বসে সমীরণের বুকের ওপরে। পেছন দিক থেকে মোহিনীর সাদা সেই ধপধপে ধারালো তীক্ষ্ণ দাঁতগুলো বেরিয়ে আসে। মোহিনী সোহিনীকে উদ্দেশ্য করে বলে, তোর জন্যে প্রত্যেক দিন রক্ত দিতে দিতে আমি কাহিল। রক্তের ঘাটতি পূরণ করতে করতে কাঁচা মাংস খেতেও আর ভালো লাগে না। আজকে বুকের মাংসটা খাবো। ওটায় কোনো হাড় নেই, নরম, তাই না বল? ম্যাও করে সাড়া দেয় সোহিনী। নারী শরীরের বদলে সে এখন পশু জনিতে নিজেকে পরিবর্তন করেছে। সমীরণ কিচ্ছু বলতে পারছে না। মোহিনী শক্ত দড়ি দিয়ে তার হাত দুটো খাটের দুপাশে বেঁধে দিয়েছে। মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছে তারই অন্তর্বাসের টুকরোটা। কিছুক্ষণ আগেও যেই ঘোরের মধ্যে সমীরণ ছিল, একটু একটু করে সেই মোহ কেটে গিয়ে বাস্তবে ফিরে আসছে তার মস্তিষ্ক। হাত দুটো নামাচ্ছে, বারবার ছাড়ানোর চেষ্টা করছে সমীরণ। ফোনটা বাজছে। একবার যদি ফোন করে দুই বন্ধুকে ডাকা যায়, কিন্তু মোহিনী বলে, সতী সাবিত্রী বউ পেয়েছে ওরা, সে কারণেই তো ভাগ্যের জোরে বউগুলো ফোন করে ডেকে নিয়েছে। তার উপরে সন্তানের মায়া। দুই বোন মিলেই ফ্ল্যাটে আমরা থাকতাম। কি দরকার ছিল বলো তো তোমাদের আমাদের ফ্ল্যাটে আসার? একার সুযোগ সবাই নিতে চায়। ঠিক এইরকম সুযোগই নিতে চেয়েছিল আজ থেকে বহু বছর আগে বাদলদা। আমি তখন দিদির সঙ্গে দেখা করতে এসেছি। আমাকে পাশের ঘরে শুইয়ে দিদি মাঝরাতে দরজা খোলে। দরজা বন্ধের শব্দে আমার ঘুমটা ভাঙে। জল তেষ্টাও পেয়েছিল। ফ্রিজারে জল আনতে গিয়ে দেখি দিদির ঘর থেকে গোঙানির শব্দ আসছে। কিছুক্ষণ পর বাদলদা নিজের পোশাক পরতে পরতে ঘর থেকে বেরিয়ে যায়। দেখি দিদি কান্নাকাটি করছে। তখন বুঝতে পারিনি কি হয়েছে। ঘটনার মাস 6 পরে দিদি আত্মহত্যা করে। দিদির গর্ভে একটা সন্তান ছিল। বাবা মা ভরসা করে ওকে পড়াশোনা করতে পাঠিয়েছিল। এমন কাণ্ড করে ফেলবে দিদি কেউ আশা করেনি। এরপর থেকে বাবা মা দুইজনে অসুস্থ হয়ে পড়ে। আমি বড় হয়ে পুরো ব্যাপারটা জানার পরে সিদ্ধান্ত নিই এইখানেই আসবো, এই ফ্ল্যাটে। সবার আগে আমি স্বীকার করি বাঁদলকে। ওর আত্মাকে আমি বন্দি করে রেখেছি এই ওয়ার্ড্রবের ভেতরে। এবার তোমাদের পালা। সেই দিন রাতের সেই ঘটনা প্রত্যক্ষ করেছিলাম আমি আর আমার এই পোষ্য। পরের দিন থেকেই বুঝতে পারি আমার বিড়ালের মধ্যে পার্থক্য আসছে। একটু একটু করে সে আমার দিদির আকার ধারণ করছে। দিদির সাথে আমার নারীর অমোঘ টান। দিদিকে আমি কোনোদিনও ভুলতে পারিনি। দিদি তুই আগে খা। বুকের ওপরে কাঁটা চামচটা বসিয়ে দেয় বিড়ালটা। একটা গোঙানি বেরিয়ে আসে মুখ থেকে সমীরণের।
চোখ থেকে টপ টপ করে জল পড়ে, কিচ্ছু বলতে পারে না। ওর চোখের সামনে দেখতে পাচ্ছে দুই বোন মিলে টুকরো টুকরো করে খাচ্ছে ওর শরীরটা। একটু একটু করে বুকের সমস্ত মাংসগুলো খেয়ে যেন ভেতরের হাড় গোড় বের করে ফেলেছে। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। তলপেটের কাছে নরম মাংসটা খাওয়ার পরে বিড়ালটা হাসে। এবারও মুখ বসাবে বুকের পাঁজরের মধ্যে, ওই হৃৎপিণ্ডের মাঝখানটায়। না, ওর মর্দ খাওয়া দেহটাকে রেখেই ওরা দুইজন হাত চাটতে চাটতে চলে যায়। মোহিনী বলে, আবার 1 মাস পর কিন্তু। একেই তোকে রক্ত দিতে দিতে আমি শেষ হয়ে যাচ্ছি। কাঁচা মাংস খেতে ভাল লাগে নাকি? হ্যাঁ বলে সোহিনী মানে বিড়ালটাকে কোলে নিয়ে যখন ঘর থেকে বেরোয়, তখন শেষবারের মতো সমীরণ চোখের দৃষ্টি মেলে দেখে। মাস 6 পরেও সমীরণের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। যেই ফ্ল্যাটে ওরা সেই দিন রাতে গিয়েছিল, সেই ফ্ল্যাটের কথা পুলিশের কাছে জানাতেই তিনি হেসে দেন। বলেন, আরে মশাই, ওইখানকে কোনো ফ্ল্যাটই নেই। ছিল আজ থেকে বহু বছর আগে। একটা মেয়ে মার্ডার হয়েছিল ওইখানকার দারোয়ানের মাধ্যমে। মার্ডার বলতে দারোয়ান রেপ করে ওকে রীতিমতো প্রেগনেন্ট করে দেয়। তারপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরবর্তীকালে কেস হয়, আর কেসের পরে আমরা সেই লোককে শাস্তি দেব কি, তার আগে সেও মারা যায়। কোথায় গিয়েছিলেন কি আপনারা? ক্যাফেটেরিয়ার ঠিকানা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই ঠিকানা পাওয়া যায়। পুলিশের কাছে গোটা ঘটনা খুলে বলার পর পুলিশ সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে এবং দেখা যায় ওরা নিজেদের মধ্যেই কথা বলছে। দক্ষিণের কোণার সেই টেবিলে কেউ বসে নেই, পুরো ব্যাপারটা ফাঁকা। ওয়েটারকে জিজ্ঞাসাবাদ করলে সেও রহস্যের সঙ্গে বলে, আমি তো কিছু বলতে পারবো না স্যার। হ্যাঁ, ওনারা এসেছিলেন এটা মনে আছে, কিন্তু তারপরে কোনো ম্যাডাম এসেছিল কিনা বা খাওয়া দাওয়া এসব তো আমার ঠিক। আর মশাই, যে এলাকার কথা আপনারা এতক্ষণ ধরে বলছেন, বহু বছর আগের কথা। ওই এলাকা তো জলের তলায়। অবাক হয়ে গিয়েছিল ওরা দুইজনে। কি? হ্যাঁ হ্যাঁ, সেই 2000-এ বন্যা হলো না, সেই থেকে ওখানকার জল তো নামেনি। সবাই বলে ওই ফ্ল্যাটের এলাকাটাকে নাকি পবিত্র জল এসে ধুয়ে দিয়ে গেছে। জল? হ্যাঁ, কেন আপনার বিশ্বাস হচ্ছে না? সেইখানকার ফুটেজ চেক করলেন ইন্সপেক্টর। ওরা দুই বন্ধুই পাশে বসে, সস্ত্রীক। বউদের কাছে মিথ্যে বলা যায় না। ধরা পড়ে গিয়েছিল দুইজনই। এলাকার ফুটেজ দেখে অবাক দুই বন্ধু। একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করে। তান্ত্রিকের কথাটা মনে পড়ে, জলে তোর ভয়। শরীরের বেশিরভাগ অংশই তো আমাদের জল, খুব কম অংশ মাংসল পিণ্ড। সেটাও তো চলছে ওই জলের মাধ্যমেই। এই জলের কথা বলেনি তো? বিপদ বিপদ তোর নানা রকম ভাবে আসতে পারে, স্পষ্ট বলেছিল সেই তান্ত্রিক বাবা। যদি সে একটু বিশ্বাস করত, তাহলে বোধহয় আজকে সমীরণের এই অবস্থা হতো না। বাড়ি আসার পরে ব্যাপারটা সম্পূর্ণ জানাজানি হয়ে গিয়েছে। পরের দিন থেকে সমীরণের খোঁজ পড়তে শুরু করেছিল। সবার প্রথমে জিজ্ঞেস করেছিল শিবমের বউ, তোমরা সেই দিন ওখানে ছিলে না বলো? অন্য কোথাও গিয়েছিলে আমাকে মিথ্যে বলে। অন্যদিকে শঙ্খের বউ বলে, দেখো, যেখানে যাও আমাকে সত্যি কথা বলে যাবে। মনে রেখো, তোমার অর্ধাঙ্গিনী হই, সুতরাং মিথ্যে বলে আমাকে ঠকিও না, তাহলে নিজেকেই ঠকতে হবে। শিবম আর শঙ্খের উপযুক্ত শিক্ষা হয়ে গিয়েছে। সেই দিন ফোন করে না ডাকলে ওদেরও হয়তো একই পরিণতি হতো। সমীরণ হারিয়ে গেল, গোটার জলজান্ত একটা ছেলে। কিভাবে? হিসেব কিছুতেই ওরা মেলাতে পারে না। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।
দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।